একটি মেয়ে যার আধুনিক বুটিক দুর্দান্ত চলছে, প্রচুর টাকা পয়সা হয়েছে তার। এবং যখনই সে কোনো নতুন বুটিক খোলে তখন সে মন্দিরে গিয়ে নিজে হাতে গরিব ভিখারিদের খাওয়ায়। তার বিশ্বাস ছিল, যা কিছু আমার আছে তার একটা ভাগ হয়তো এদের দেওয়া উচিত। ওপরওয়ালা হয়তো আমাকে অতিরিক্ত কিছু এই জন্যেই দিয়েছেন যাতে আমি ওদের সাহায্য করতে পারি। ঠিক সেভাবেই নতুন একটি বুটিক খোলার পর সে মন্দিরে যায় এবং একে একে ভিখারিদের নিজের হাতে খাওয়ার পরিবেশন করতে থাকে। বড়ই মমতা ও ভালোবাসা নিয়ে সে সবার প্লেটে খাবার দিচ্ছিল। কিন্তু হঠাৎ যখন সে একজন ভিখারিকে খাবার পরিবেশন করলো তখন সেই ভিখারি তার দিকে তাকিয়ে ধন্যবাদ জানাতে যায়। কিন্তু ঠিক তখনই সে হঠাৎ করে মেয়েটির পায়ে পড়ে যায় এবং কেঁদে ফেলে এবং ক্ষমা চাইতে থাকে। মেয়েটি একেবারে হতবাক হয়ে যায়, বলে ওঠে, আপনি আমার পায়ে পড়ছেন কেন? কি হয়েছে আপনার? আপনি কে? তখনই সে ভিখারি বলে, আমার নাম আশিস। এই নামটি শুনে মেয়েটির চোখে জল চলে আসে। সে থমকে যায়। সেই নাম শুনেই সে যেন পুরনো কোনো স্মৃতি, কোনো কষ্টে ডুবে যায়। কে এই আশিস? আর কেনই বা তার নাম শুনে এই মেয়েটির চোখে জল চলে আসে? পুরো সত্যি জানতে হলে ফিরে যেতে হবে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি ছোট্ট গ্রামে। সেখানে একটি পরিবার বাস করত। পরিবারে ছিল বাবা, মা ও তার দুই সন্তান। ছেলের নাম ছিল বিকাশ ও মেয়ের নাম ছিল বুলবুল। বিকাশ বুলবুলের থেকে 1 বছরের বড় ছিল। ভাই বোনের মধ্যে ছিল খুব গভীর ভালোবাসা। এমনকি ছোটবেলায় যদি কেউ বোনকে কষ্ট দিত, ভাই তখনই তার সামনে এসে দাঁড়াতো। বোনের জন্য কতবার মারধরও খেতে হয়েছে তাকে, বন্ধুদের সঙ্গে ঝগড়াঝাটিও করতে হয়েছে। বোনকে সে খুব ভালোবাসতো। এদিকে বাড়িতে যখন কেউ বিকাশকে কিছু বলতো তখন বোন বুলবুলি সঙ্গে সঙ্গে তার হয়ে উঠে দাঁড়াতো। বাড়ির মধ্যেও যখন বিকাশ কোনো ভুল করত বা বাবা তাকে বকতেন তখন বুলবুলি ভাইয়ের পক্ষ নিত। সে সামনে এসে দাঁড়িয়ে বলতো, বাবা, দাদাকে কিছু বলো না। ভাই বোনের মধ্যে এতটাই ভালোবাসা ছিল যে তারা একে অপরের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারত। ধীরে ধীরে সময় এগোতে থাকে। দুই ভাই বোন বড় হতে থাকে। বিকাশ স্কুলের পড়াশোনা শেষ করার পর আর উচ্চশিক্ষা নিতে চায় না। যখন বাবা তাকে বকেন তখন বুলবুলি আবার তার পক্ষ নিয়ে বলে, বাবা, ভাইকে কেন বকছো? ওকে করতে দাও না ও যেটা করতে চায়। বাবাও চুপ করে যান। কিন্তু তিনি বলেন, যদি ও এইভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে কি করবে? বাড়িতে এমনিতেই টাকা পয়সা বেশি নেই। আমি যতটুকু সম্ভব ততটুকু উপার্জন করি, তাতেই কোনো রকমে সংসার চলে। আমি তো সারা জীবন রোজগার করতে পারবো না, ওকেই তো কিছু না কিছু করতে হবে। তখন বিকাশ জবাব দেয়, বাবা, তুমি এত চিন্তা করবে না। পড়াশোনা আর উপার্জনের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি কাজ করব, আমি জানি আমি কি করব। আমি নিজেই আমার জীবন গুছিয়ে নেব। এই বলে সে বাবাকে আশ্বস্ত করে এবং এরপর কাজ খোঁজার জন্য এদিক ওদিক যেতে থাকে। ঠিক তখনই তাদেরই গ্রামে একজন ছেলে, যে বর্তমানে মুম্বাইতে একটি জিন্স ফ্যাক্টরিতে কাজ করে, সে কিছুদিনের জন্য গ্রামে এসেছিল। সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। তখন বিকাশ তার সঙ্গে কথা বলতে জানতে পারে, তুই কি কাজ করিস এবং তুই কোথায় কাজ করিস, কতদূর লেখাপড়া করেছিস? তখন ছেলেটি তাকে জানায়, আমি বেশি দূর পড়াশোনা করিনি, আর আমি যেখানে কাজ করি সেখানে অত লেখাপড়া করার দরকার নেই। যদি তুই কাজ করতে চাস তবে আমার সঙ্গে চল, আমি তোকে ফ্যাক্টরিতে ঢুকিয়ে দেব। এ কথা শুনে বিকাশ খুব খুশি হয় এবং রাজি হয়ে যায়। সে বাড়িতে ফিরে গিয়ে বাবা মার সঙ্গে মুম্বাইতে যাওয়ার কথা বলে। তখন বাবা মা ও বোন সবাই আপত্তি জানায়। তারা বলে, না রে, মুম্বাই অনেক দূর, তুই এখানে থেকেই কোনো কাজ খুঁজে নে, ওখানে তোর যেতে হবে না। ওখানে গিয়ে কোথায় থাকবি, কি করবি? কিন্তু বিকাশ জানতো, জীবন গড়তে গেলে আমাকে তো সেখানে যেতেই হবে। তাই সে জেদ ধরে বসে, বলে, ভালো বেতন পাওয়া যাবে, চিন্তা নেই কোনো, আমি ঠিকঠাকভাবেই চাকরি করতে পারবো। শেষ পর্যন্ত মা বাবা রাজি হয়ে যায়। বিকাশ পরিবারকে বিদায় জানিয়ে সেই ছেলেটির সঙ্গে মুম্বাই রওনা দেয়। মুম্বাইতে পৌঁছে সে ছেলেটির সঙ্গে সেই ফ্যাক্টরিতে চাকরি করার জন্য যোগ দেয়।
বিকাশ মন দিয়ে কাজ করতে শুরু করে। এভাবেই 3টে বছর কেটে যায়। এই সময় তার বোন বুলবুলি গ্র্যাজুয়েশন করছিল। এদিকে বাড়ির লোকেরা এখন বিকাশের বিয়ে নিয়ে চিন্তা শুরু করেছে। তারা বিকাশকে ফোন করে এবং এই বিষয়ে বলে। সে তখন সরাসরি বলে দেয়, না মা, না বাবা, আগে আমি বুলবুলির বিয়ে দেব, তারপর নিজের বিয়ে নিয়ে ভাববো। কথা শুনে তার বাবার চোখে জল চলে আসে। তিনি বলেন, বাবা, তুই তো সত্যিই বড় হয়ে গেছিস, এখন বুঝতে শিখেছিস জীবনের দায়িত্ব কাকে বলে। এদিকে বিকাশ ফোনে কথাগুলো শুনে নিজেও আবেগে ভেসে যায়, কিন্তু সে বাবাকে শান্ত করে বলে, বাবা, এমন কিছু নয়, ও তো আমার বোন, ওর সুখেই আমার সুখ। বিকাশ তখন বাবাকে বলে, বুলবুলির বিয়ে হয়ে গেলে আমি তখন নিশ্চিন্তে নিজে বিয়ে করতে পারবো, আর আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না। এরপর বাবা ছেলের মধ্যে আরও কিছু কথাবার্তা হয়। তারা ভালোভাবে একে অপরের সঙ্গে কথা বলে আর বুলবুলির বিয়ের কথা ঠিক করে। প্রথমে বুলবুলির বিয়ে হবে, তারপর বিকাশ নিজে বিয়ে করবে। এরপর বিকাশের বাবা বুলবুলির জন্য সম্বন্ধ খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পরে এক ছেলের সম্বন্ধ মেলে। ছেলেটা ছোটোখাটো ব্যবসা করত এবং পরিবারে ভালো টাকা পয়সা ছিল। তাদের অনেক পৈতৃক জমি জমাও ছিল। ছেলেটির 3 বোন ছিল, যাদের আগে বিয়ে হয়ে গিয়েছিল। যখন বিকাশের বাবা ছেলেটির বাড়ি ও পরিবার দেখে আসে, তখন তিনি খুশি হয়ে এই সম্বন্ধে রাজি হয়ে যান। বাড়িটা সুন্দর ছিল, পরিবারও শিক্ষিত ও ভদ্র, সব দিক থেকে উপযুক্ত মনে হয়েছিল তাদের। এরপর তিনি ছেলেপক্ষকে বলেন, বলুন আপনাদের কি কি দাবি দাবা আছে, কি দরকার আছে, আমাদেরকে আগেই বলে দিন। তখন ছেলেটির পরিবার অর্থাৎ আশিসের পরিবার তার বাবাকে জানায়, দেখুন, আমাদের বিশেষ কোনো দাবি দাবা নেই, কিন্তু যেহেতু আমাদের ছেলে ব্যবসা করে, ভালো পৈতৃক সম্পত্তি আছে, তাই সামাজিক মান সম্মানের প্রশ্ন আছে। ভালো মতো বিয়ের আয়োজন না করলে চারদিকে বদনাম হবে, অর্থাৎ ঘুরিয়ে পেঁচিয়ে তারা পণ চাইছিল। তখন বুলবুলির বাবা বলেন, চিন্তা করবেন না, আমি ভালোভাবে সব আয়োজন করব। আমার ছেলে ভালো উপার্জন করে, বলুন কি কি দাবি দাবা রয়েছে, কি দরকার। এরপর ছেলেটির বাবা বলে, দেখুন, আমার বড় দাদার ছেলের কিছুদিন আগেই বিয়ে হয়েছে। তারা অনেক দান ধ্যান দিয়েছে, 5 লাখ টাকা দিয়েছে এবং তার সঙ্গে একটি ভালো মার্সিডিজ গাড়িও দিয়েছে। উপরন্তু তারা পুরো বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েছে। বরযাত্রীদের দারুণ আপ্যায়ন করেছে। যদি আপনারাও ঠিক তেমনই করতে পারেন, তাহলে কেউ কিছু বলে না। সবাই আমাদের সম্মান করবে, সবার কাছে আমাদের মান সম্মান বজায় থাকবে। কথা শুনে বুলবুলির বাবা বোঝেন ব্যাপারটা কিভাবে এগোচ্ছে। তিনি বলেন, ঠিক আছে, আমি বাড়িতে আলোচনা করে আপনাকে জানাবো। পথে ফেরার সময় তিনি গভীর চিন্তায় ডুবে যান, কারণ ছেলেপক্ষ যা যা চেয়েছে সেসব তো তিনি কখনো কল্পনাও করেননি। তিনি তো ভেবেছিলেন বাড়ির কিছু আসবাবপত্র বা একটি মোটর বাইক চাইবে জোর, কিন্তু এখানে তো স্পষ্ট বলে দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা দাবি এবং তার সঙ্গে মার্সিডিজ গাড়ি। এই পর্যন্ত তিনি যা জমিয়েছিলেন তাতে 4 লক্ষ টাকাই ছিল। অন্যদিকে বিকাশ তার নিজের জমানো 3 লক্ষ টাকা বাবাকে আগে থেকেই দিয়ে রেখেছিল। মোট 7 লক্ষ টাকা তার হাতে ছিল। বাকি ভেবেছিলেন কিছুটা এদিক ওদিক থেকে ধার করবেন, পরে আস্তে আস্তে মিটিয়ে দেবেন। মোট তার কাছে 10 থেকে 12 লাখ টাকাই তার মেয়ের বিয়ের জন্য জমানো ছিল বলা যায়। কিন্তু ছেলের পক্ষের যা দাবি দাবা, তাতে এই টাকায় কিছুই হবে না। গাড়ির দামে তো 10-12 লক্ষ টাকা হয়ে যাবে। তখন বুলবুলির বাবা বাড়িতে ফিরে ছেলেকে ফোন করে এবং সব কিছু জানায়। তিনি বলেন, বিকাশ, পরিবার ভালো, পরিবারের অবস্থাও ভালো, ছেলে ভালো কাজবাজ করে ভালো টাকা উপার্জন করে, কিন্তু অনেক বেশি পণ চাইছে। তখন বিকাশ প্রশ্ন করে, বাবা, ভালো সম্বন্ধ যখন, ভালো পরিবার যখন, তাহলে এত চিন্তা করো না। বাবা তখন সব কিছু খুলে বলেন, অনেক পৈতৃক জমি জমা আছে ছেলের ব্যবসাও রয়েছে, পরিবারটাও শিক্ষিত। বুলবুলি যদি ওই পরিবারে বিয়ে হয়, তাহলে সারা জীবন আর কোনো কষ্ট হবে না তার। কথা শুনে বিকাশের মাথায় ঘুরতে থাকে, যেভাবেই হোক আমি আমার বোনকে এই বাড়িতে বিয়ে দেব।
তখন সে বাবাকে বলে, বাবা তুমি চিন্তা করো না, যত টাকা আমাদের হাতে আছে সেটা তো আছেই, বাকি টাকা আমি ধার করব, কিন্তু বোনের বিয়ে আমি ঠিকই দেব, আমার বোন ওই বাড়িতেই যাবে। এরপর বিকাশ তার বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে শুরু করে। যে কোম্পানিতে সে কাজ করত তার সুপারভাইজারের সঙ্গেও যোগাযোগ করে, তাকে বলে আমার বোনের বিয়ে কিছু টাকা দরকার। বন্ধুরাও তাকে সাহায্য করতে চায় এবং মোট তার কাছে 15 লাখ টাকা মতো জমে যায়। তবুও তার কাছে কিছু টাকার ঘাটতি ছিল। এই কারণে বিকাশ বাবাকে বলে, বাবা দরকার হলে বাড়ি বিক্রি করে দাও, বাড়ি বন্ধক রেখে দাও, কিন্তু বোনের বিয়ে দাও। এরপর তার বাবা তার ছোট একটা জমি ছিল, সেই জমিটা বন্ধক রাখে আর কিছু টাকা ধার নেয়। সব মিলে তাদের কাছে মোট 18 লাখ টাকা মতো হয়। এই টাকায় শুধু তাদের টাকা পয়সার চাহিদা, গয়নাগাটি এবং আসবাবপত্রেরই প্রয়োজন মেটে, কিন্তু গাড়ির টাকা তখনও তাদের কাছে পুরোটা ছিল না। সমস্ত আয়োজন খুব ভালোভাবে সম্পন্ন হয়, কিন্তু তবুও তারা গাড়িটা দিতে পারে না। তখন বিকাশের বাবা তাকে বলে, সবই তো হলো বাবা, কিন্তু গাড়িটা তো জোগাড় করতে পারলাম না, এখন কি করব? তখন বিকাশ প্রস্তাব দেয়, বাবা একটা কাজ করি, আমরা বলি যে গাড়িটা 8-10 মাস পরে আমরা দেব, এখন শুধু বিয়েটা হোক, পরে বাদবাকি জিনিস তারা যা চায় সেগুলো তাদের কাছে পৌঁছে যাবে। বিকাশের বাবা প্রথমে রাজি হন না, বলেন, বাবা যদি ওরা না মানে তাহলে ব্যাপারটা খুব খারাপ হবে। বিকাশ তখন বলে, বাবা একবার বলে দেখো না, বলতে তো ক্ষতি নেই। এরপর বিকাশ আশিসের বাবার সঙ্গে কথা বলেন, সব কিছু খোলামেলে বলতে থাকেন তিনি। বাকি সব ব্যবস্থা হয়ে গেছে, শুধু গাড়িটার ব্যবস্থা করতে পারিনি। যদি আপনারা আমাদেরকে 8-10 মাসের সময় দেন তাহলে আমরা গাড়িটাও জোগাড় করে দিতে পারবো, দয়া করে এখন বিয়েটা হয়ে গেলে ভালো হয়। কথা শুনে আশিসের পক্ষ আপত্তি তোলে না, কারণ অন্যান্য সব ব্যবস্থা ভালোভাবেই করা হয়েছে, আর বাদবাকি সেই গাড়িটা সেটাও কয়েক মাস পরেই তারা দিয়ে দেবে বলছে। এভাবেই দুই পরিবার রাজি হয়ে যায় এবং ধুমধাম করে সমস্ত রীতিনীতি মেনে বুলবুলির বিয়ে আশিসের সঙ্গে হয়। বিয়ের পর আশিস বুলবুলিকে নতুন বউ হিসেবে নিজের বাড়িতে নিয়ে যায়। সেই শুরুতে পুরো পরিবার বুলবুলির সঙ্গে খুব ভালো ব্যবহার করতে থাকে, তারা কোনো অসুবিধা করছিল না, তাকে সব সময় আদর যত্ন করছিল, তার সমস্ত আদর আবদার মানছিল। ধীরে ধীরে সময় কেটে যায়। বুলবুলি আর আশিসের বিয়ের 8 মাস হয়ে গেছিল, কিন্তু এখনো পর্যন্ত বিকাশ তার জন্য গাড়িটার ব্যবস্থা করতে পারেনি। এটা নিয়ে সে নিজেও খুব দুশ্চিন্তায় ছিল। এদিকে যেই না 9 মাস পেরিয়ে যায়, বুলবুলির শ্বশুরবাড়ির লোকেদের মধ্যে যেন ব্যবহারের বদল আসতে থাকে। তারা তাকে নানাভাবে কষ্ট দিতে শুরু করে। আশিস তার স্বামী প্রায়ই তাকে বলে, তোমার বাবা আর ভাই তো বলেছিল গাড়িটা 8-9 মাসের মধ্যেই দিয়ে দেবে, এখনো তো গাড়িটা দিল না, আর কতদিন লাগবে? বুলবুলি সব কথা শুনে চুপ করে যেত, কারণ সে জানতো তার বিয়ের জন্য তার বাবা আর ভাই অনেক ধার দেনা করেছেন, এখনো সেই ঋণ শোধ হয়নি, তাহলে তারা ওই গাড়িটা কিভাবে তাকে দেবে? এই শুনে সে কিছুই বলে না, সব কষ্ট সহ্য করে। এরপর বিয়ের 10 মাস পার হয়ে যায়। যখনই সে ভাই বিকাশের সঙ্গে কথা বলতো, সে সব সময় বলতো, ভাই এখানে সবাই খুব ভালো, আমাকে সবাই খুব ভালোবাসে, যত্ন করে, তুই একদম চিন্তা করিস না। কিন্তু আসলে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। একদিন হঠাৎ আশিস রাতে মদ খেয়ে বাড়ি ফিরে আসে। সে এসে খুব রেগে যায় এবং বলতে থাকে, তোর ভাই আমাকে গাড়িটা দেবে বলেছিল, কিন্তু এখনো পর্যন্ত দিল না, আমি আর কতদিন অপেক্ষা করব? আমি আর তোকে এই বাড়িতে রাখতে পারবো না, এক্ষুনি এ বাড়ির থেকে বেরিয়ে যা, আগে গাড়ি আনবি তারপর এই বাড়িতে ঢুকবি। বুলবুলি কাঁদতে কাঁদতে অনুরোধ করতে থাকে, দয়া করে কিছুদিন সময় দাও, কিছুদিন আগেই ওরা এত ধার দেনা থেকে উঠলো, এখনো পর্যন্ত সব ধার দেনা মেটাতেও পারিনি, এই মুহূর্তে ওরা গাড়ি কিভাবে দেবে? দয়া করে ওদের কিছুদিন সময় দাও, নিশ্চয়ই ব্যবস্থা করবে কিছু। কিন্তু আশিস কিছুতেই শুনতে চাইল না, বরং সে ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে বার করে দেয়।
আশিসের মা বাবা তাকে সমর্থন করে এবং বুলবুলিকে বের করে দেওয়া হয়। বুলবুলি দরজায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে দরজা ধাক্কা দিতে থাকে। দয়া করে দরজা খোলো, আমাকে ভেতরে ঢুকতে দাও। কিন্তু কেউ দরজা খোলে না। পুরো রাত সে বাড়ির বাইরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। পরের দিন ভোরে বুলবুলি বুঝে যায়, রাতে যদি যারা দরজা না খোলে তারা দিনের বেলা কি আমাকে ঘরে নেবে? না, এরা আর আমাকে ঘরে তুলবে না। তার পাড়া প্রতিবেশী রাতের ঘটনায় ইতিমধ্যেই সবকিছু জেনে ফেলেছে। যদি আরও লোক জমে যায় তবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে। তাই সে চুপচাপ বাড়ির দিকে রওনা দেয়। সে যখন বাড়ির পথে রওনা দিয়েছিল, রাস্তায় একটা নদী পড়তো। সে নদীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু চিন্তা ভাবনা করতে থাকে। তার মনে ভয়ঙ্কর কিছু চিন্তা আসে। সে ভাবতে থাকে, আমি এখন কি মুখ নিয়ে বাড়িতে ফিরব? আমি তো কখনো তাদেরকে বলিনি যে গাড়ির জন্য ওরা আমাকে এইভাবে চাপ দিচ্ছে, আমার উপরে অত্যাচার করছে। আমি তো কাউকে কিছুই জানাইনি। এইভাবে আমি কিভাবে বাড়িতে যাব? এসব ভাবতে ভাবতেই হঠাৎ সে সেই নদীতে ঝাঁপ দেয়। যেই মুহূর্তে সে ঝাঁপ দেয় তখন সেখানে কিছু লোক দাঁড়িয়েছিল। তারা তাড়াতাড়ি করে বুলবুলিকে সেখান থেকে তুলে নেয় এবং তার প্রাণ রক্ষা হয়। বুলবুলি পুরো অচেতন হয়ে পড়েছিল। তারপর সেই ব্যক্তিরা তাকে অ্যাম্বুলেন্সে করে সেখানকার স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করে। অল্প কিছু সময়ের মধ্যে বুলবুলির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর ডাক্তার তার কাছ থেকে তার আপনজনের নাম্বার চায়। তখন বুলবুলি তার দাদা অর্থাৎ বিকাশের ফোন নাম্বার দেয়। ডাক্তার সাহেব সেই নাম্বারে ফোন করে বিকাশকে হাসপাতালে ডেকে পাঠান। বিকাশ যখন হাসপাতালে আসে তখন তার বোনের অবস্থা দেখে সে পুরোপুরি ভেঙে পড়ে। যখন লোকজন তাকে বলে যে তার বোন আত্মহত্যা করার চেষ্টা করেছিল, তখন সে স্তব্ধ হয়ে যায়। সে বুলবুলির কাছে এসে বলে, বোন, কি হয়েছে, কি সমস্যা? আমাকে তো বলতে পারতিস একবার। তুই এমন সিদ্ধান্ত কেন নিলি? আর তোর শ্বশুরবাড়ির লোক কোথায়? এই প্রশ্নগুলো শুনে একদিকে বুলবুলির মনে হাজারো কথা চলছিল। সে ভাবছিল কিভাবে সে তার দাদাকে সবকিছু বলবে। সে হঠাৎ করেই তার দাদার সামনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। বলে, গাড়ির জন্য তারা অনেক দিন ধরেই আমাকে অনেকভাবে চাপ সৃষ্টি করছে। আমাকে ঠিকমতো খেতে দেয় না, সব সময় অপমান করে এবং মারধরও করে। আমি তোদের কাউকে কিছুই বলিনি, কারণ আমি তোদেরকে কষ্ট দিতে চাইতাম না। কিন্তু কাল রাতে যখন আশিস বাড়ি ফিরল, সে খুব মদ্যপান করে এসেছিল এবং আসার সঙ্গে সঙ্গেই আমার উপর চিৎকার চেঁচামেচি শুরু করলো, আমাকে মারধর করা শুরু করলো এবং শেষ পর্যন্ত সে তার বাবা মা মিলে আমাকে ঘর থেকে বার করে দিল। দাদা, আমি সারা রাত বাড়ির বাইরে দাঁড়িয়ে তাকে দরজা খোলার জন্য বলেছি, কিন্তু তারা কেউ দরজা খোলেনি। তখন ভোরের দিকে আমি ভাবলাম আমি বাড়ির পথে রওনা দিই, কিন্তু কোন মুখে বাড়ি ফিরতাম? তোদেরকে তো আমি এতদিন কিছুই জানাইনি। আমি তো জানি তোরা কত কষ্টে টাকা জোগাড় করে আমার বিয়ে দিয়েছিস, কিন্তু দাদারে আর সহ্য হয় না। এসব কথা শুনে বিকাশ একদম হতবাক হয়ে যায়। সে অগ্নিমুখ হয়ে পড়ে, রাগে গর্জাতে থাকে। আমি এখনই পুলিশের কাছে গিয়ে মামলা করব। ওদের বিরুদ্ধে ওদেরকে দেখিয়ে দেব পণের জন্য বাড়ির বউয়ের উপর অত্যাচার করার কি ফল হতে পারে। তখন পাশে থাকা বুলবুলির বাবা বলে, না রে বাবা, এখন না। আমরা গ্রামে থাকি, গ্রামে একটা সমাজ আছে। সমাজের লোকেরা মিলে কিছু একটা সিদ্ধান্ত নেয়। চল আগে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ওকে একটু সুস্থ করি, তারপর গ্রাম পঞ্চায়েতের কাছে যাব, তাকে সমস্ত কিছু জানাবো। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটা আগে শুনি, তারপর পুলিশের কাছে যাওয়ার কথা ভাবা যাবে। এরপর সবাই মিলে বুলবুলিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। তারা ঠিক করে গ্রামের সমাজপতিদের ডেকে এই বিষয়ে পঞ্চায়েত বসাবে। তারা গ্রামের সমাজপতিদের সামনে যায় এবং তাদেরকে সব কিছু খুলে বলে। গ্রামের মোড়লেরা আশিসের পরিবার এবং কিছু প্রতিবেশীদের ডেকে পাঠান। সবাই একত্রিত হয়ে সমাজপতিদের কাছে গিয়ে পৌঁছায়। তখন সমাজপতিরা রেগে গিয়ে বলেন, এটা কি রকম ব্যাপার? একটা মেয়েকে শুধুমাত্র একটা গাড়ির জন্য বাড়ি থেকে বার করে দিলে? এটা কি কোনো মানুষের মতো কাজ হলো? তারা আরও বলে,
যদি গাড়ি নাই পেতে তাহলে এমন কি হয়ে যেত? আর এছাড়া এরা তো বলেছে এরা জোগাড় করে দেবে, কিন্তু কিছুদিন সময় তো দেবে এদের। তোমরা তো পশুর মতো আচরণ করা শুরু করেছো। একটা মেয়েকে এইভাবে গাড়ির জন্য বাড়ি থেকে বার করে দিলে। আর এরা যে বিয়েতে তোমাদের এত কিছু দিয়েছে, এত টাকা পয়সা পণ দিয়েছে, তোমাদের বরযাত্রীদেরকে খাইয়েছে, এত আদর আপ্যায়ন করেছে, সেগুলোর কিছু নয়। তোমরা যা করেছো তা অপরাধের মধ্যে পড়ে। আমরা চাইলে পুলিশ ডাকতে পারি এবং তোমাদের বিরুদ্ধে মামলা করতে পারি। আর এটা জেনে রাখো, তোমরা ভুল কাজ করেছো, তাই এই মামলায় কিন্তু তোমরা জিততে পারবে না। এ কথা শুনে আশিস ও তার পরিবার খানিকক্ষণ চুপ করে যায়। তারপর মাথা নিচু করে সব স্বীকার করে। তারা বলে, আমাদের ভুল হয়ে গেছে, আমরা অনুতপ্ত। এখন থেকে এমন কিছু আর কখনো হবে না। আপনারা চাইলে গাড়ি দেবেন, না চাইলে দিতে হবে না, আমাদের কিছু চাওয়ার নেই। তখন পঞ্চায়েতের একজন লোক কড়া গলায় বলেন, ভাগ্য ভালো বলে বুলবুলির পরিবার শান্তিপূর্ণভাবে সমাধান চায়, না হলে তোমাদের ব্যবসা, মান সম্মান সব মাটিতে মিশে যেত। সবাই যখন মনে করছিল বুলবুলি হয়তো চুপ থাকবে আর শ্বশুরবাড়ি ফিরে যাবে, ঠিক তখনই সে সাহস করে পঞ্চায়েতের মাঝে এসে দাঁড়ায়। সে হাত জোর করে বলে, আমি আর ওই বাড়িতে ফিরে যেতে চাই না। এই মানুষগুলো কেবল একটা গাড়ির জন্য ৮ মাস অপেক্ষা করেছিল। তারপর যখন বুঝেছে যে তারা গাড়ি হয়তো পাবে না, তখন আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। আমি সেই বাড়িতে আর এক মুহূর্ত ফিরে যেতে চাই না। আপনারা অনুগ্রহ করে আমাদের সম্পর্কের আইনি বিচ্ছেদ ঘটান। এ কথা শুনে পঞ্চায়েতের সদস্যরা একে অপরের দিকে তাকান। বুলবুলির মধ্যে যে সাহস, আত্মসম্মান, আত্মবিশ্বাস তারা দেখেছে, তা তারা কেউই কখনো আগে কারোর মধ্যে দেখেনি। তারা সম্মান জানায়। তারা বলে, ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে, কারণ জোর করে তো কোনো কিছু করা সম্ভব নয়। আজ থেকে বুলবুলি আর আশিসের মধ্যে আর কোনো সম্পর্ক রইল না। এই মেয়ে নিজের সম্মান বাঁচিয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়। আমরা সবাই তার পাশে আছি। এই ঘটনার পর বুলবুলি নিজের জীবন নতুন করে গড়ে তোলে। সে একটা সেলাই প্রতিষ্ঠান কেন্দ্রে গিয়ে পৌঁছায় এবং সেখানে সে বুটিকের কাজ শেখে। তারপর সে সেখানে একটি ছোট্টখাট্ট বুটিক দোকান খুলে বসে। বিকাশ সব সময় তার পাশে থাকে। একদিন সে নিজের দোকানে সেলাই করতে করতে বলে ওঠে, আজ বুঝি দুনিয়ায় মেয়েদের মাথা উঁচু করে বাঁচতে গেলে তার নিজের পায়ে দাঁড়ানোটা কতটা দরকারি। বুলবুলি যখন পঞ্চায়েতে সাহস করে নিজের অবস্থা জানিয়ে দেয়, তখন চারদিক নিস্তব্ধ হয়ে গিয়েছিল। সে বলে, যতদিন তারা মনে করেছিল যে ৮ মাস পর তারা গাড়িটা পেয়ে যাবে, ততদিন তারা চুপ করেছিল। কিন্তু সময় শেষ হয়ে যাওয়ার পর থেকেই আমার জীবন নরক বানিয়ে দিয়েছিল তারা। কত কথা, কত অপমান, কত মারধর সহ্য করেছি আমি। এ কথা শুনে বিকাশ তার চোখের জল আটকে রাখতে পারে না। সে কাঁদতে থাকে এবং নিজের বোনের দিকে তাকিয়ে সে বলে, যে যা করে করুক, আমি এদের বিরুদ্ধে মামলা করবই। আমার বোন যা সহ্য করেছে সেটা আমি তাদের কাছ থেকে উসুল করে নেব। কেউ কিছু করুক না করুক, আমি পুলিশ কেস করবই। এ কথা শুনেই আশিসের পরিবার ভয় পেয়ে গেছিল এবং পঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছিল, তোমরা যত টাকা বিয়েতে খরচ করেছো তা ফেরত দিয়ে দাও। তারপর থেকে দুজনে আলাদা হয়ে থাকো। আশিসের পরিবার সমস্ত সিদ্ধান্ত মেনে নেয় এবং সমস্ত টাকা পয়সা যা খরচ হয়েছিল তা ফেরত দেয়। তারপর বুলবুলি তার বাবার বাড়িতেই থাকতে শুরু করে। কিছুদিন পর তার বাবা তাকে দ্বিতীয়বার বিয়ে করার কথা বলে, কিন্তু বুলবুলি স্পষ্টভাবে জানিয়ে দেয়, না বাবা, আমি এখন বিয়ে করব না। আমি এখন আগে নিজের পায়ে নিজে দাঁড়াবো, তারপর এসব কথা ভাববো। বুলবুলির বাবা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। তিনি বলেন, দেখ বাবা, জীবন অনেক লম্বা, এভাবে তো চলতে পারে না।
তখন বিকাশ বলে, বাবা তুমি এত কেন চিন্তা করছো? আমি আছি না? আমার বোন যেভাবে চাইবে সেভাবেই জীবন কাটাবে। যখন সে বিয়ে করতে চাইবে সে বিয়ে করবে, আর আমি তাকে ভালো সম্বন্ধ থেকে বিয়ে দেব। কিন্তু এখন ও যখন ব্যবসা করতে চাইছে, নিজের পায়ে দাঁড়াতে চাইছে, আগে সেটা করুক, কারণ ওর নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার। এছাড়াও ওর প্রতিষ্ঠিত হতে, পড়াশোনা করতে যা খরচ লাগে সব আমি দেব, তোমরা কোনো চিন্তা করো না। তারপর কিছুদিনের মধ্যেই বুলবুলি আরও একটি বুটিক খোলে এবং এরপর সে নিজের কাজে সফলতা পেতে শুরু করে। বোনকে এইভাবে উন্নতি করতে দেখে বিকাশ মনে মনে খুব খুশি হয়। সে জানে এখন তার বোনের স্বপ্ন পূরণ হচ্ছে। এভাবেই বুলবুলি নিজের কাজে এগিয়ে যায় এবং সময় ধীরে ধীরে এগোতে থাকে। সময়ের সাথে সাথে বুলবুলির বুটিক এত ভালো চলতে শুরু করে যে সারা শহরে তার নাম ছড়িয়ে পড়ে। শহরের সব মহিলারা তার দোকানে জামা কাপড় কিনতে আসে। এভাবেই দেখতে দেখতে 7 বছর কেটে যায়। এই 7 বছরে বুলবুলি অনেক উন্নতি করে এবং তার ভাই বিকাশেরও বিয়ে হয়ে যায়। বুলবুলি এখন বেশিরভাগ সময় নিজের বুটিকগুলোতেই ব্যস্ত থাকে, কারণ সে একাধিক বুটিক চালায় এখন। প্রতিবার সে নতুন কোনো বুটিক খোলে এবং সেই বুটিক খোলার পরে সে গরিব দুঃখীদেরকে খাওয়ায়। সে বিশ্বাস করে আজ সে যে উন্নতি পেয়েছে তার কিছু অংশ তার গরিব দুঃখীদের জন্য খরচ করা দরকার, কারণ তাদের আশীর্বাদ তার জন্য খুবই দরকারি। সে প্রতিবার বুটিক খোলার পর মন্দিরে যায়, পুজো দেয় এবং তারপর সেখানে থাকা ভিখারিদের সে প্রসাদ বিতরণ করে। 7 বছর পর সে আরেকটি নতুন বুটিক খোলে এবং এই বুটিক খোলার জন্য সে শহরের একটি মন্দিরে গিয়ে সেখানে পুজো দেয় এবং তারপর সেখানে থাকা ভিখারিদের খাবার বিতরণ করতে থাকে। সেখানে গিয়ে সে ভালো খাবার তৈরি করেছিল এবং গরিব দুঃখীদেরকে প্রসাদও বিতরণ করেছিল। এই সময় যখন সে একজন ভিখারিকে খাবার দিচ্ছিল, হঠাৎ করে সেই ভিখারি তার পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে এবং জোরে জোরে কাঁদতে থাকে। বুলবুলি হতবাক হয়ে যায়। সে দেখে লোকটা লম্বা দাড়ি, গোঁফ এবং ময়লা জামা কাপড় পরে রয়েছে এবং দেখতে একেবারে পাগলের মতো লাগছে। এই অবস্থায় তাকে দেখে বুলবুলি ভয় পেয়ে যায় এবং কিছুটা সরে দাঁড়ায় আর বলে, আপনি কে? এইভাবে আমার পায়ে পড়ে কাঁদছেন কেন? তখনই সেই ভিখারি তার চোখে জল নিয়ে বলে, বুলবুলি তুমি আমাকে চিনলে না, আমি আমি তো আশিস। একথা শুনে বুলবুলির মনে যেন ধড়াস করে ওঠে। সে বলতে থাকে, কি আশিস? এক মুহূর্তে তার বিয়ের সমস্ত কথা মনে পড়ে যায়। আশিসের সাথে তার প্রথম দেখা, বিয়ের সমস্ত স্মৃতি, সব কিছু যেন চলচ্চিত্রের মতো তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। বুলবুলির চোখ জলে ভিজে আসে। সে আশিসের দিকে তাকিয়ে ভাবে, আশিস তো একসময় নিজের ব্যবসায় ভালোই চলতো, ভালো ইনকাম করত, তাহলে তার এই অবস্থা কিভাবে হলো? সে এইভাবে ভিখারির মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন? এদিকে চারপাশ থেকে অন্যান্য ভিখারিরা তাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। বুলবুলি তখন বলে, এইভাবে নয়, চলো একটু দূরে গিয়ে কথা বলি, এখানে অন্যান্য লোকজন বিরক্ত হচ্ছে। সে তার ড্রাইভারকে বলে, এদেরকে সবাইকে খেতে দাও, আমি এক্ষুনি আসছি, এনার সঙ্গে আমার একটু কিছু কথা আছে। এরপর বুলবুলি আশিসকে প্রশ্ন করতে শুরু করে। তখন আশিস তাকে পুরো কাহিনীটা বলতে শুরু করে। সে বলে, বুলবুলি তোমার চলে যাওয়ার পর আমার পরিবার আমার দ্বিতীয় বিয়ে দেয়, কিন্তু যাকে আমি বিয়ে করি সে আমাদের পরিবার আর আমাকে ততটা মানসিক যন্ত্রণা দেয় যে শেষ পর্যন্ত পুলিশ কেস পর্যন্ত পৌঁছতে হয়। পুলিশ কেসের কারণে যখন আমার মীমাংসার চেষ্টা করি তখন সে এমন অঙ্কের টাকা দাবি করে যার জন্য আমাদের পৈতৃক জমিজমা বিক্রি করতে হয়, তারপর আমাদের ব্যবসাও তাকে দিয়ে দিতে হয়। এই ঘটনার পর আমি আলাদা থাকতে শুরু করি, কিন্তু তখন থেকেই আমার মাথায় শুধু তোমার কথাই ঘুরে চলেছে, সব সময় শুধু তোমার কথা। তোমাকে আমি কিভাবে কষ্ট দিয়েছি, কত অত্যাচার করেছি তোমার উপর, হয়তো তার জন্যেই আমার জীবনের এই পরিণতি হয়েছে। তুমি আমাকে কত ভালোবাসতে, কত যত্ন করতে, কত সম্মান করতে, আর আমি
কটা টাকার লোভে তোমার জীবন নরক বানিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করো, আমি অনেকবার তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, ক্ষমা চাওয়ার চেষ্টা করেছি, কিন্তু সাহস করে উঠতে পারিনি। আর বাবা মা, তারা তো এই দুঃখ বুকে নিয়েই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি যখন একা হয়ে গেছি তখন প্রচণ্ড পরিমাণে মদ খাওয়া শুরু করেছিলাম। মদের নেশায় শেষ পর্যন্ত যে বাড়িতে থাকতাম সেটাও বিক্রি হয়ে যায়। এখন আমি পথে পথে ভিক্ষে করে বেড়াই, আর যা টাকা পাই তা দিয়ে মদ খেয়েই বেঁচে আছি। এ কথা বলতে বলতে আশিস আবার কান্নায় ভেঙে পড়ে। তখন বুলবুলির মনে হয়, হ্যাঁ, সে বুঝতে পেরেছে যে সে কি ভুল করেছে। তখন বুলবুলি তাকে শান্ত করে বলে, কোনো ব্যাপার না, যদি সত্যি এমন হয় তাহলে আমার সঙ্গে চলো, আমি তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করতে পারি। যদি তুমি মদ খাওয়া পুরোপুরি ছেড়ে দাও, আমাকে প্রতিশ্রুতি দাও, তাহলে অবশ্যই আমি তোমার জন্য একটা কাজের জোগাড় করে দিতে পারবো। এ কথা শুনে আশিস সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। সে বলে, যদি তুমি আমাকে একটা কাজ দাও আমি তোমার কৃতজ্ঞ থাকবো, আমি আর কখনো মদ খাবো না। তখন বুলবুলি তাকে বলে, তুমি তো গাড়ি চালাতে পারো তাই না? এক কাজ করো, আজ থেকে তুমি আমার গাড়ির ড্রাইভারের কাজ করো। আশিস রাজি হয়ে যায়। সন্ধ্যাবেলা বুলবুলি তাকে ভালো জামা কাপড় পরিয়ে একটা ভালো সেলুনে নিয়ে গিয়ে পরিষ্কারভাবে তৈরি করে এবং তাকে নিয়ে নিজের বাড়িতে যায়। বাড়িতে নিয়ে আসার পর তার বাবা খুব অবাক হয়ে যান। তিনি জিজ্ঞেস করেন, মা, তুই কাকে নিয়ে এলি? তখন বুলবুলি সব ঘটনা খুলে বলে এবং জানায় যে তিনি এখন থেকে তার ড্রাইভারি চাকরি করবেন। তখন বাবা গর্বে বলে, ঠিক আছে মা, তুই যেমনটা চাস তেমনটাই হবে। তুই প্রমাণ করে দিলি মেয়েরা চাইলে সব কিছু করতে পারে। যে মানুষটা তোকে একদিন ঘর থেকে বার করে দিয়েছিল, আজ সে তোর ড্রাইভার হয়ে গেছে। যাই হোক, ভালোই হয়েছে, তুই একটা মানুষকে কাজ দিয়েছিস। এরপর কয়েকদিন আশিস বুলবুলির গাড়ির ড্রাইভারি করে। এরপর বুলবুলি দেখে যে সত্যিই আশিস পুরোপুরি বদলে গেছে এবং সে একজন ভালো মানুষে পরিণত হয়েছে। আশিসের প্রতি তার সমস্ত ভুল ধারণা আস্তে আস্তে ভাঙতে শুরু করে। কিন্তু আশিস তার সঙ্গে একসময় যা করেছিল সেই কাজ সে কখনো ভুলতে পারে না। তাই আশিসকে সে আর দ্বিতীয়বার নিজের জীবনে গ্রহণও করতে পারে না। বুলবুলি দ্বিতীয়বার আর বিয়েও করেনি। বন্ধুরা, বলা হয় কাঁচ যদি একবার ভেঙে যায় তা যতই জোড়া যাক না কেন তাতে দাগ অবশ্যই থেকে যাবে। এই কাহিনীর শেষটা আজ আমি আপনাদের উপর ছাড়লাম। আপনাদের কি মনে হয়, বুলবুলির কি আশিসকে ক্ষমা করে তার নিজের জীবনে তাকে গ্রহণ করা উচিত ছিল? তার সঙ্গে কি তার আবার নতুন করে সংসার করা উচিত ছিল? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মূল্যবান মন্তব্য লিখে জানাবেন। বন্ধুরা, কিছু কিছু কাহিনী আমাদেরকে জীবনে অনেক শিক্ষা প্রদান করে। তবে আমার প্রিয় বন্ধুরা, এই কাহিনীগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে দুঃখ দেওয়া, কাউকে কষ্ট দেওয়া নয়। এই কাহিনীগুলো শোনানোর উদ্দেশ্য হলো আপনাদের জীবনে একটি নতুন শিক্ষা প্রদান করা। এই কাহিনীগুলোর মাধ্যমে আমি যে শিক্ষাগুলো আপনাদেরকে দিতে চাই সেগুলো নিজেদের জীবনে গ্রহণ করুন এবং নিজেদের জীবনটাকে সুখে শান্তিতে ভরিয়ে তুলুন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে, নতুন কোনো কাহিনীর সঙ্গে। তবে এই গল্পের শেষটা আপনারা কিভাবে লিখতে চান আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।